তো আমি আমার যত সহায় সম্পত্তি ছিল সেগুলো নির্বিবাদে দিলাম, বললাম। পরে হিসাব করে দেখা গেল যে 9 পার্লামেন্টে যে কজন ধনী প্রার্থী আছেন আমি তাদের মধ্যে প্রধানতম। আমি বললাম যে আমি কি বেকুবের মতো কাজ করলাম। প্রথম সংসদে আপনি সবচেয়ে ধনী, মানে ধনীদের মধ্যে অন্যতম, ধনীদের মধ্যে আমার মতো চেয়ে বেশি কেউ ছিল কিনা আমি জানি না। আমি বললাম যে আরে আমি সাবির হোসেন চৌধুরীর চেয়ে ধনী হলাম কি করে, তারপরে আমি অমুকের চেয়ে ধনী হলাম কি করে, কেন আমি এই কাজ কেন করতে গেলাম। এটি গেল ফার্স্ট। সবাই মানে আমার মানে সংসদে বলে যে আল্লাহ না জেনে এর কত টাকা, তারপরে এই কত টাকা নিঃসন্দেহে এত নমিনেশন কিনে নিয়ে আসছে, মানে পুরো সংসদে আমি একেবারে সালমান রুশদির মতো পরিণত হয়ে গেলাম, এখন না বুঝে। না আমি যা আমার ইনকাম ট্যাক্স ফাইলে ছিল ওটা হুবহু বলে দিলাম। দ্বিতীয় যে বিপদ আসলো সেটি হলো এই যে জাতীয় রাজস্ব বোর্ডের একটা গোয়েন্দা বিভাগ আছে, মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে। এখন সেই ভদ্রলোক মানে ওখান থেকে একটা চিঠি ইস্যু হলো, আমার এইগুলো নতুন করে একটা ইন্সপেকশনে ফেলে দিল। তো ওখানে যে ভদ্রলোক ছিলেন মিস্টার আলাউদ্দিন, তিনি আবার সেই আমার নির্বাচনী এলাকারই লোক, কাস্টমস কমিশনার। এখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে এমপি সাহেবকে কথা কি করে বলবে যে তদন্ত হচ্ছে। তা আমি তারে বললাম যে আমি যা দিছি সত্য, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চেক করতে পারেন, যেভাবে সেভাবে চেক করতে পারেন। তার তো তারা বেশ চেক করে দেখলো যে না কোনো ঝামেলা নেই ইত্যাদিতে সবকিছু হলো। এরপরে কিছুদিন পরে শুরু হলো দুর্নীতি দমন কমিশনের তদন্ত। দুর্নীতি দমন ট্রেডিশনের কমন তদন্ত। এখন কিছু পায় না, কোনো কিছু পায় না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। এরপর যখন আমি 2014 সালে নির্বাচন করলাম না, এখন দুদক আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, মানে 4বার 5বার করে ফাইল চেয়ারম্যানের কাছে যায়, কিছু পায় না, আবার ফিরে আসে। মানে এই যে একটা কত বড় যন্ত্রণা, মানে এটা আমি আমার নিজের এখন যারা দিচ্ছে আমার মতো তাদের এরকম দুর্ভোগ দুর্দশা হবে কিনা আমি জানি না, যারা বেশি দিয়েছে। যেমন দেখা গেল সালাউদ্দিন সাহেব, মানে আমরা ব্যবসা বাণিজ্য করি অনেক দিন যাবত, সালাউদ্দিন সাহেব একটা সরকারি চাকরি করতেন, তারপরে বেগম খালেদা জিয়ার একজন এপিএস ছিলেন, নট মোর দ্যান দ্যাট। এখন তার মাসিক ইনকাম হলো 50 লাখ টাকা, বছরে 6 কোটি টাকা দেখিয়েছে। মানে এটা আমি বুঝতে পারি না যে মানে এই ব্যবসাটা আসলো কোত্থেকে। উনি তো মানে সেই অনেকদিন ধরে ক্ষমতায় নেই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, এটা কিভাবে এলো। আবার দেখা গেল যে জামাতেরও অনেক প্রার্থী, জামাতের আমিরেরই দেখেছি 30,000 টাকা মাসিক আয়, 30,000 টাকা মাসিক আয়। আবার দেখা গেল যে মানে নুরুল হক নুরুর ইনকাম অনেক বেশি, কোটি টাকার সম্পত্তি। আবার দেখা গেল যে জামাতের আরেকজনের ইনকাম হলো বাৎসরিক 3 কোটি। মানে আবার মির্জা আব্বাসের যা সম্পত্তি তার ছেলের সম্পত্তি আরো অনেক বেশি। আবার অনেকে তাদের আবার কোনো দৃশ্যমান আয়ের কোনো তথ্য পাওয়া যায় না, ব্যবসারই তথ্য নেই, আয়ের তথ্য আসবে কোত্থেকে। মানে সব মিলিয়ে মানে ট্রান্সপারেন্সি বলতে যা বোঝায় এই জিনিসগুলো, এইবার এই হলফনামাগুলো যদি আগামীতে এগুলো নিয়ে তদন্ত করে, যারা কম দিয়েছে তাদের মানে যদি জিজ্ঞাসা করা হয়, আর যারা বেশি দিয়েছে তাদের যদি তদন্ত করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে এদের জীবন হারাম হয়ে যাবে ভীষণ রকম। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যে এই যে হলফনামার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড, এরপরে এখন যেমন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যেটা বিভাগ আছে, ওটা আমাদের সময় অবীক্ষণ ছিল, এটা নতুন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন, এরা সবাই যদি এটা নিয়ে তদন্ত করে, রিয়েলি তদন্ত করে, তাহলে দেখা গেল যে অনেকেরই সমস্যা হয়ে যাবে। ধরুন আমি একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছ থেকে একই কথা শুনতে চাই যে এই হলফনামা আপনার কাছে একজন পাঠক হিসেবে বিশ্বাসযোগ্য কিনা? আমি না, কারো কাছে আসলে এটা বিশ্বাসযোগ্য না। মানে ফেসবুকে সেই বিখ্যাত কৌতুকটাকে অনুকরণ করে বলা হচ্ছে যে মিথ্যা 3 প্রকার, মিথ্যা, ডাহা মিথ্যার পরিসংখ্যান। এখন বলছে মিথ্যা, ডাহা মিথ্যার নির্বাচনী হলফনামা। আমি অনেকেই লিখতে দেখেছি, এটা বিশ্বাসযোগ্য না। একটু আমরা শুধু এটা দেখেও খুব মানে অবাক হওয়ারও কিছু নেই। মূলত সবাই তাদের ইনকাম ট্যাক্সের যে ফাইল যা যা আছে, যেভাবে প্রদর্শিত আছে, সেটাই তারা এখানে উল্লেখ করেছেন। এটা বাংলাদেশের আসলে দীর্ঘকালীন সমস্যা। মানে আজকে এনারা জনপ্রতিনিধি হবেন বলে এটাকে তারা পাবলিশ করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এই তথ্যগুলো সবই ব্যক্তিগত তথ্য। আপনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে গেলে, আপনি মন্ত্রী হলেন বা এরকম কিছু হলেন, আপনি সংসদ সদস্য হলেন, তখন আপনাকে এটা দেখাতে হচ্ছে। সে কারণে শোরগোলটা। মানে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ইনকাম ট্যাক্স নিয়ে একটা আলাপ করেছি না, বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ করদাতা বছরের পর বছর ছিলেন কাউস মিয়া, হাকিমপুরি জর্দার ফ্যাক্টরি যিনি মালিক।
তো বাংলাদেশের মতো একটা দেশে ইনি বছরের পর বছর ট্যাক্স দিতেন। তো এই আলাপগুলো আমাদের তখনই ছিল, মানে ইনকাম ট্যাক্স, মানে দুটো ইস্যু আছে একটু মনে রাখা দরকার, যে ইনকাম ট্যাক্সের কতগুলো রিবেটের কতগুলো পথ আছে, এগুলো আপনি বৈধ পথ আইনের মধ্যে দিয়ে আছে। সেটা থাকলো আপনার ধরেন এই 10 জন শীর্ষ রাজনৈতিক নেতার 7 জনেরই মাসিক আয় জি। লাখ টাকার নিচে, এটা তো ঢাকা শহরে ওনার বাস করাই তো মুশকিল। আমি আবারও বলছি, এটা তো আমরা এখন জানতে পারলাম, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের তথ্য। এই তথ্যগুলো ছিলই এতদিন, এই তথ্য আমাদের ঘরে ঘরে আছে। মানে রনি ভাই না হয় ওনারটা দিয়েছেন, কয়জন ব্যবসা করেন উনি সব দেখিয়েছেন, কয়জন ব্যবসায়ী দেখায় আসলে, এটা রনি ভাই আরো ভালো জানবেন, ওনার ব্যবসায়ী কমিউনিটির সাথে যোগাযোগ আছে। এই যে বললাম জনাব কাউস মিয়া কেন সর্বোচ্চ হন, ওনার চেয়ে বড় ব্যবসায়ী বাংলাদেশে নাই, আছে তো। সো এটা ওখানেই ছিল, এখন এটা এসে এখানে আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। বিশ্বাসযোগ্য একেবারেই না। এবং আমি বিশেষ করে আপনি জামায়াতের আমিরের যেটা বললেন সেটাও আমি খুব সারপ্রাইজড হয়েছি, যখন তাদের ব্র্যান্ডিং কি, আমি অন্য দল, আমি স্বচ্ছতা, সৎ লোকের শাসন, স্বচ্ছতার চাইতেও এটা সৎ লোকের শাসন, তাদের ব্র্যান্ডিং হচ্ছে তারা করাপশনে যান না। আমি জানি না তারা এরকম একটা, এটাকে কিভাবে ডিফেন্ড করবেন, কিভাবে, মানে 30,000 টাকায় একটা মোটামুটি সাইজের বাড়ি ভাড়া করা যায় না এখন, এই পরিস্থিতি আছে। ওই কামরাঙ্গীরচরে একটা 2 রুমের বাসা ভাড়া করতে হলে 30,000 টাকা লাগে। এখন আমি আবার এটার একটা, এটা বিশ্বাসযোগ্য, এটা আমরা কারো দ্বিমত নেই, কিন্তু এটা একটা পজিটিভ দিকের কথা আমরা বলি। আমার যতদূর মনে পড়ে সম্ভবত 8 সালেই প্রথমবার এই হলফনামার বিধান যুক্ত হয়েছিল 1/11 সরকারের সময়। এর আগে কিন্তু এই বিধানটা ছিল না। এই যে আমরা আজকে হাসাহাসি করছি, এই যে আমরা আজকে বিদ্রুপ করছি, তাচ্ছিল্য করছি, এগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে। এবং এখন না, আজকে যারা ইলেকশন করলেন, যদি নির্বাচিত হন, পরের হলফনামার সাথে আপনি তুলনা করতে পারবেন। সেটাই আমি আসতে চাচ্ছিলাম, যে গত সরকারের সময় যারা এমপি হয়েছিল তারা প্রথমবার, রনি ভাইয়ের কেসটা একটু ডিফারেন্ট কেস, প্রথমবার হলফনামায়, মানে প্রার্থী নমিনেশনের সময় যে হলফনামা দিয়েছে, পরের বছর কিন্তু এগুলো পত্রিকাতে রিপোর্ট হয়েছে আপনার 100, 200, 1000 গুণ পর্যন্ত বেশি। তাহলে সেই 100, 200, 1000 যেটা বেড়েছে, ওর মধ্যেও চুরি আছে, তারপরও এই গ্যাপটা তৈরি হয়েছে। এবং খেয়াল করবে সবাই মাছ ব্যবসায়ী ছিল, আপনার মনে থাকার কথা, মাছের খামার, রিবেট পাওয়া যেত এবং ট্যাক্স ফ্রি ছিল, সব টাকা ওখানে দেখিয়ে সবাই মাছের ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। আমি যে কথাটা বলতে চাইছি, রনি ভাইকে 8 সালে যা করেছে, আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ, আচ্ছা এটা আপনি দিলেন, আগে সব তদন্ত করা সম্ভব না, তাহলে নির্বাচন করা যাবে না। আফটার দ্য ইলেকশন প্রাথমিকভাবে খুব ফাস্ট ট্র্যাকে কয়েকটা র্যান্ডম, আর বাকিগুলো তদন্ত চলতে থাকুক। আপনি যদি সত্যিকার অর্থে 2-3টা ধরেন এবং এটা যদি ভেরিফাই করে ব্যবস্থা নেন, তাহলে আসলে ভবিষ্যতে যে শর্ত আছে, যদি বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যায়। যদি কেন বলছেন আপনি? যদি কেন বলছি, কারণ যদি নির্বাচনী ব্যবস্থা আবার ভেঙে পড়ে, তখন ওই হলফনামায় কার কত টাকা আছে, কি আছে, কিছু আসে যায় না, মানুষের কাছে কেউ করবে না। যদি নির্বাচন হতে থাকে, আমি আশা করি, আমি বিশ্বাস করে বাংলাদেশ, সন্দেহ আছে কোনো? না, সন্দেহ নাই, এই নির্বাচন না, পরবর্তীতে নির্বাচন হতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা কমে আসবে। কারণ আপনি তো মিডিয়ার মুখ বন্ধ করবেন। আচ্ছা, নির্বাচনের পর নির্বাচন কমিশনে আপনাদের এই চ্যানেলের রিপোর্টারও গিয়ে জিজ্ঞেস করবে যে আপনারা কি হলফনামা তদন্ত করেছেন, কি পেয়েছেন। আপনারা চাইলে কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করাতে পারেন চাইলে। এই জিনিসগুলো যখন কন্টিনিউ করতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা। ঐতিহাসিক নির্বাচন হবে, এমন একটা ইতিহাস তৈরি হবে যে ইতিহাস অতীতে কখনো ছিল না, আর ভবিষ্যতে এরকম ইতিহাস হয়তো দ্বিতীয়বার হবে না। যেমন মূল ব্যাপার হলো যে প্রত্যেকবারই যেমন দেখা গেল যে একটা মুরগি ডিম পাড়ে, ডিম পাড়ার আগে তার একটা ভাবসাব সে দেখায় যে সেটা ডিম পাড়বে, এবং ডিম পাড়ার পরে সে 1 ঘন্টা ককর 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 করে। এটা এটার ক্যারেক্টারিস্টিক্স আছে। তা আমাদের দেশে নির্বাচনেরও ওইরকম একটা অবস্থা, নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে টেরিবল অবস্থা, নির্বাচন হচ্ছে, এটা বোঝা যায় যে কোনো উৎসব, মানে আমাদের দেশে ধরেন ঈদ, কুরবানি, বিয়ে, শাদী, জন্ম, যে উৎসবগুলো, এগুলো সাধারণত 1 দিন, 2 দিন, 3 দিনের বেশি সেলিব্রেট করা যায় না। কিন্তু নির্বাচন এরকম একটা অনুষ্ঠান, বিশেষ করে জাতীয় নির্বাচন, এটা নিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরগরম থেকে গভীর রাতে 2টা 3টা পর্যন্ত। তো এই যে একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা বাদ দিয়ে এই প্রথম পুরো জাতি ঘুমিয়ে আছে। এটা নিয়ে তো গ্রামগঞ্জে এরকম আলাপ আলোচনা নেই। প্রার্থীরা যেখানে যেখানে বিরোধিতা আছে, একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গার করছে, আমরা এটা আবার ফেসবুকে দেখছি, ও গালিগুলো করছে, ও ওকে ভয় দেখাচ্ছে, ও ওকে এটা কাজ করছে, এই জিনিসগুলো আমরা শুনছি, কিন্তু মাঠে ময়দানে কোনো শব্দ নেই। তো এখন এটা একটা শব্দ ছাড়া যে একটা বড় নির্বাচন হতে পারে,
এটা একটা নতুন ইতিহাস না, অসাধারণ একটা নতুন ইতিহাস আগামীতে বাংলাদেশে হয়ে যেতে পারে। 2 নম্বরে হলো যে ধরুন আমাদের মানে যেটা হয় কোনো কিছু জন্ম যখন নেয় তার জন্মের একটা সিমটম আছে, যেমন আপনি প্রেগন্যান্ট হলেন একটা রমণী, তো তার প্রেগন্যান্সির কতগুলো সিমটম আছে। তো বাংলাদেশের 300 সংসদ সদস্য এই মাটি থেকে এটা জন্ম নেবে, তো এটার একটা প্রেগন্যান্সি আছে না, কিন্তু সেটা একটা বেদনা নাই, সেটা একটা সিমটম নাই, হঠাৎ করে একটা শিশু উৎপন্ন হয়ে বলো যে এই আমি বের হয়ে আসছি, এটা অদ্ভুত, মানে এটা মনে হয় যেন একটা দেব শিশু, এরকম একটা দেব শিশু। তো এইবার সামনে যে 300 সংসদ সদস্য হয়ে যায়, যদি এরকম কোনো বেদনা না থাকে, এর কোনো শব্দ না থাকে, এরকম কোনো সিমটম না হয়, এবং এই যে 300 জন সংসদ সদস্য এদের এটাকে এরকম যে আনুষ্ঠানিক প্রচারণা তো এখনো শুরু করার সময়কালটা আসেনি, সেটার কারণে কি না, ধরেন এখন যেভাবে চলছে ধরে নিলাম এভাবেই চলার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই সিমটম বিহীন যদি 300 জন সংসদ সদস্য হয়, তাদেরকে আপনি বলতে পারেন যে এরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসছে, স্বয়ং আল্লাহ এদেরকে, এরা হলো একেবারে ওলি আল্লাহ। নচেত এটা হলো কি করে, আমরা তো এদেরকে এভাবে দেখিনি। এই লোকগুলো যে নির্বাচিত হবে, এর আগে যারা এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছে, তারা 4-5 বছর ধরে এলাকার মুখে মুখে ও হবে, ও 19, ও 20 এরকম আমরা কেউ বলতে পারিনি। এবং যখন নির্বাচনের ফলাফল হলো তখন আমরা খুব আশ্চর্য হয়ে গেছি, আরে সে হলো। কিন্তু এখন আপনি গিয়ে দেখেন যে বাংলাদেশে আগামীতে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, এটা আমরা মোটামুটি নিজেরা সিলেক্ট করে ফেলছি, 99% সিলেক্ট করে ফেলছি, এবং সেইভাবে কিন্তু রাষ্ট্র প্রোটোকল দিচ্ছে, এই করছে। এবং এই সময়ের মধ্যে আমরা কিন্তু বেশ 3 থেকে 4 বার আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা প্রথম খুব যাকে বলা হয় একটা রেজিস্ট অবস্থায় থাকলাম যে এইরকম একজন মানুষ আমরা পেয়েছি, 1000 বছর এরকম মানুষ তো পাওয়া যায় না, এই মহামানবকে আমাদের 50 বছরের জন্য লাগবে। কেউ বলল না 50 বছর স্যার, আপনি 5 বছর থেকে যান। এটা নিয়ে বেশ কিছুদিন চললো। তো চলার পরে মনে হলো যে না, এর চেয়ে বরং জামাতের আমির যদি দেশের মানে আমিরুল মুমিনিন হন, আমিরুল মুসলিমিন হন, খুব ভালো হয়, ওনাকে দেখতে অনেক ভালো। তাকে নিয়ে এই বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে সবাই তাকে খুব হাইপ তৈরি করা হলো, এবং আমরা ধরে নিলাম যে জামাতের আমির ডক্টর শফিক যদি বাংলাদেশের আমিরুল মুমিনিন হন, এটা মানে এটা জান্নাতনগর হয়ে যাবে বাংলাদেশ, এখানে কোনো রকম অন্যায় অপরাধ থাকবে না। কিন্তু কতদিন পর দেখা গেলো এখানে মাজার ভাঙে, ওখানে চুল কাটে, ওখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, ফলে জামাতের বদনাম হয়ে গেল। বদনাম হওয়ার পরে এই যে ইসলামপন্থী যে দলগুলো সব একত্র হয়েছিল, এই দ্বিতীয় যে সমীকরণটা, এটা নষ্ট হয়ে গেল। তারপরে শেষে এখন পাদপীঠে চলে আসছে বিএনপি এবং জনাব তারেক রহমান সাহেব। এখন পুরো বাংলাদেশ, আজকের এই দিনে আমি যখন টকশো করছি, সারা বাংলাদেশে বিএনপির বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি দল নেই। এখন বিএনপির লোকজন বলছে তারা 260 আসন কম করে পাবেন, বড় বড় যারা রাজনীতিবিদ। আমার কাছে মনে হচ্ছে এটা বাড়তে থাকবে আগামী কয়েকদিন, এবং এটা বাড়তে বাড়তে যদি 1973-তে আওয়ামী লীগের তকদির যেভাবে আল্লাহ খুলে দিয়েছিল, ঠিক ওইভাবে যদি বিএনপির তকদির খুলে যায়, এবং বিএনপি যদি 300 আসনের মধ্যে 300 আসনও পেয়ে যায়, আমি খুব বেশি আশ্চর্য হব না। এখন এই ভাইবটা আমাদের হলো কি, যে মানুষ হলো এখানে সবসময়ই একটা হাইপের বাইরে, মানে একটা স্রোতের অনুকূলে যায়। আমাদের দেশের উজানে গাঙের নাইয়া, মানে গান আছে না, উজানে আসলে কেউ দাঁড় টেনে গুণ টেনে যেতে চায় না। আমাদের দেশে হলো সবাই চায় যে ভাটির টানে, জোয়ারের টানে আমরা নৌকা দেব, বাতাসও দক্ষিণে বাতাস থাকবে, পাল তুলে থাকবে, আর পিছনে মাঝি সে আস্তে মানে হালটা ধরে বসে থাকবে আর গান গাবে, আর নৌকা চলতে থাকবে। এটা মানুষ খুব পছন্দ করে, কিন্তু কষ্ট করে উজানে যেতে রাজি নয়। তো আমাদের এই যে বেশিরভাগ মানুষ এখন বাংলাদেশে যে হাইপ চলছে, সেখানে সবাই মনে করছে যে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, উনি ইউরোপে থেকে এসছেন, 17 বছর ইউরোপে থেকে আছেন, ইংল্যান্ডের কত রাজা দেখেছেন, বাদশা দেখেছেন, ফলে তার যে চিন্তা চেতনা, এটাকে যদি একটা গণতন্ত্রের মডেল আনা যায়, এইখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাতে হয়, জাহাঙ্গীরনগরকে যদি ক্যামব্রিজ বানাতে হয়, তাহলে তো এটা তারেক রহমান সাহেবের দ্বারাই সম্ভব, বিকজ উনি ওই দেশে থেকে আসছেন 17টি বছর। তারপরে উনি ওখানে বসে অনেক ভদ্রতা শিখেছেন, নম্রতা শিখেছেন, ড্রেস কোড, হাঁটা, এবং দেখেন আপনি কিছু দালাল ওনাকে পা ধরে সালাম করতে চেয়েছিল, উনি ওগুলো তাড়িয়ে দিয়েছেন যে আমাকে সালাম করার দরকার নেই। এটা বাংলাদেশে কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের নেতারা করে কি, কেউ যদি সালাম করতে চায় পা দুটো আরো আগায় দেয় যে আরো একটু সালাম কর, আরো একটু সালাম কর। তো এই জায়গাতে তারপরে উনি ওই মঞ্চে উঠলেন, সবাই মঞ্চে বড় চেয়ারটাতে বসে, উনি ওইগুলো বাদ দিয়ে একটা প্লাস্টিকের চেয়ারে বসেন। মানুষ এগুলো খুব খাচ্ছে যে আমরা তো এইরকম একজন নেতার জন্য বসে আছি, যে নেতা বড় সিংহাসনে বসবে না,
কাঠের চেয়ারে বসবে। অন্য নেতারা দেখেন আসিফ নজরুল সাহেব ওই একটা অনুষ্ঠানে গেছেন, জানাজার নামাজে গেছেন তিনি কোটটাই পরে, হ্যাঁ কোটটাই পরে, কিন্তু তারেক রহমান সাহেব কোটটাই পরে যায় না, তিনি তার সাধারণভাবে গেছেন, মানুষ এটা পছন্দ করছে। তো এই যে এখন বিএনপিকে কেন্দ্র করে তারপরে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যে ভাইবটা চলছে, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে মানে ওই যে 73-তে আওয়ামী লীগের যে একটা ফলাফল হয়েছিল ওইরকম একটা ফলাফল হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। আমি